সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে চট্টগ্রামের ১৯ মসজিদে পবিত্র কোরআন শরীফ ছেড়ে জামায়াত শিবির, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সংগঠন হিসেবে জামাতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানালেন আইনমন্ত্রী। পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি, আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেওয়ার নির্দেশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম পুনরায় নিবন্ধনে অর্থ নিলে শাস্তিমূলক ব্যবস্থা, অপারেটরদের সঙ্গে বৈঠকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবং সাগরের ইলিশে ভরপুর চাঁদপুরের মোকাম, দারুণ খুশি ব্যবসায়ীরা। একে জাটকা সংরক্ষণের সুফল হিসেবে দেখছেন ইলিশ গবেষকরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সাজিদ রাজু। সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে সাতকানিয়া ও লোহাগড়ার ১৯টি মসজিদে পরিকল্পিতভাবে জামাত শিবিরের কর্মীরা পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার। দুপুরে ১৬ শহর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হাফিজ জানান, গত ৯ জানুয়ারি জামাত শিবিরের ৪০ সদস্যের দল এই হামলার পরিকল্পনা করে। পরে বিভিন্ন সময়ে জামাত শিবিরের ২ জন করে সদস্য সাতকানিয়া ও লোহাগড়ার বিভিন্ন মসজিদে ঢুকে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলে। এই ঘটনায় গত ২৩ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২ জন গতকাল সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। সামাজিক একটি উত্তেজনা সৃষ্টি করতে হবে এবং জনসাধারণকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় করার উদ্দেশ্যে তারা কোরআন শরীফ ছেড়বে এবং সেই লক্ষ্যে তারা দুজন করে কমিটি করে দেয়। সে পরবর্তীতে গ্রেপ্তারের পরে আমাদের কাছে স্বীকার করে আসাদুল্লাহকে ধরার পর আসাদুল্লাহ একই কথা বলে, দুজনই ছাত্র শিবিরের নেতা। অনেকটা স্থবির হয়ে আছে চট্টগ্রামের আমানবাজার থেকে অত্যাধুনিক অস্ত্রসহ ৩ জেএমবি সদস্য গ্রেফতারের ঘটনায় দায়ের করা ৪ মামলার তদন্ত। ১ মাস পেরিয়ে গেলেও নতুন করে কাউকে গ্রেফতার পাওয়া যায়নি বাকি জঙ্গিদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে জেএমবির চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ফারদিন এবং সক্রিয় সদস্য পিয়াসকে গ্রেফতার করা গেলে মামলার তদন্তে গতি ফিরবে বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দফায় দফায় আদালত থেকে রিমান্ডে নিয়ে জেএমবির ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে নগর গোয়েন্দা পুলিশ এবং জেলার হাটহাজারী থানা পুলিশ। অন্যান্য জঙ্গি মামলাগুলোর ক্ষেত্রে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এখানে তার ব্যতিক্রম। পুলিশ কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে ৩ জনেই তাদের আঞ্চলিক কমান্ডার ফারদিন এবং পিয়াসকে দায়ী করে নিজেরা রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেএমবির মূল হোতা আছে এখানে, বিশেষ করে আমাদের এই চিটাংয়ের রেঞ্জের মধ্যে, চিটাং বিভাগের মধ্যে যারা আছে তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। ফারদিন ওরফে নোমান এবং পিয়াসকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাই এই মামলাটি আসলে আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। যেহেতু এটা সেন্সিটিভ একটা বিষয়, সেই কারণে তদন্ত যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেগুলা মাথায় রেখে আমরা তদন্ত শেষ করে সেটার অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, ফারদিন এবং পিয়াসকে আইনের আওতায় আনার জন্য সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। তো হয়তো এই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে ফলাফল দিতে পারতেছি না, বাট আমরা কাজ করে যাচ্ছি এবং যখন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন উৎস থেকে তথ্যপত্র সংগ্রহ করে যখন তাদের কাছাকাছি যাই, গ্রেপ্তার করি, এই জন্য একটা সময় দরকার। আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং মামলাগুলো দ্রুত আমরা একটা শেষ করতে পারবো। গত ২৭ ডিসেম্বর ভোরে নগরীর বাইজিৎ এবং হাটহাজারী থানা সীমান্তবর্তী চট্টগ্রাম সেনানিবাসের পাশে আমানবাজার এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক মার্কিন স্নাইপার রাইফেল, ১৯৮ রান গুলি এবং বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংগঠন হিসেবে জামাত ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া তৈরির কাজ চলছে বলেও জানান আইনমন্ত্রী।
সচিবালয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন দাবি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। সাক্ষাৎকালে দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধ অপরাধ অস্বীকার আইন, মানবতা বিরোধী অপরাধীর বিচারের ক্ষেত্রে সাক্ষী সুরক্ষা আইন এবং দেশের সংখ্যালঘুদের রক্ষায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 12 দফা দাবি জানান। এসব দাবি পর্যালোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন আইনমন্ত্রী। সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে একটা আইন করার প্রয়োজন হয়েছে এবং সেটা আইসিটি একটা অ্যামেন্ড করে করা হচ্ছে এবং সেইটা জামাত নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না সেটা আদালত বলবেন। মুক্তিযুদ্ধ নিয়ে ফুটবল খেলা আমরা খেলতে দিতে পারি না। বিএনপির এক নেতা বলেছেন আজকে ওনাদেরকে লিস্টে দিতে হবে যে কতজন শহীদ হয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনারাও ক্ষমতায় ছিলেন, ওনারা তখন লিস্ট তৈরি করেন নাই। তো আজগবি কথাবার্তা বললে পরে তো আমরা সেটা শুনবো, সেটাও আমাদের সময় নাই। তো সেই কারণেই আজকে এই আইনটার প্রয়োজন আছে। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাগরিক যাতে পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে পুলিশ সপ্তাহ 2016 উপলক্ষে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সব ক্ষমতার উৎস। তাই নিরাপত্তা রক্ষার দায়িত্ব হিসেবে পুলিশকে সবসময়ই জনগণের কল্যাণে কাজ করতে হবে। এ সময় অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সমাজে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা ও অংশদায়িত্ব একান্ত প্রয়োজন। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলার অধিকতর উন্নয়নে একযোগে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব পালন করে কেউ যাতে হয়তো হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে রাব্বিকে নতুন করে মামলা করতে হবে। আজ রাব্বি সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত এই আদেশ দেন। মামলার শুনানিতে আদালত বলেন, তল্লাশির নামে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। এদিকে অভিযুক্ত এসআই মাসুদ শিকদার পুলিশের বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেনের রিপোর্ট। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে অবৈধভাবে আটক রেখে নির্যাতনের দায়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার এরই মধ্যে পুলিশের বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন। বরখাস্ত করা হয়েছে নির্যাতনের সঙ্গে জড়িত মাসুদ সহ দুজনকে। এরপরও তার বিরুদ্ধে রাব্বির অভিযোগ মামলা হিসেবে নেয়নি পুলিশ। এ কারণে বিষয়টি গড়ায় আদালতে। বৃহস্পতিবার রাব্বি সংক্রান্ত এক আবেদনের শুনানিতে আপিল বিভাগ তার আদেশে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন। তবে মামলা করতে হবে নতুন করে। পুলিশ অফিসারকে এবং ড্রাইভারকে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে তারা যে কাজ করেছে এটা পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কাজেই পুলিশ বিভাগও তো যেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাব্বি সাহেবের অভিযোগ তার পক্ষ নেয়নি, বরঞ্চ নিরপেক্ষভাবে তদন্ত করেছে। আমাদের কথা হলো যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ থানায় যাবেন, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিজে যাবেন। আপিল বিভাগ শুনানিতে বলেছেন, গণতান্ত্রিক দেশে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে পারবে। তল্লাশি নামে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না বলেও মনে করেন আদালত। হাইকোর্ট ডিভিশনের যে ওটা জনস্বার্থে মামলাটা সেটিসফাইড করে দিয়ে অবজারভেশন দিয়েছে নতুন করে ফ্রেশ মামলা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতি বলছেন, পুলিশ অন্যায় করলে মামলা হবে না, অপরাধ করলে মামলা হবে না। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেখানে সাংবিধানিক সরকার আছে, শাসন ব্যবস্থায় এটা কাম্য নয়। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে বাসায় ফেরার পথে রাব্বিকে আটক রেখে অবৈধভাবে নির্যাতন করে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার সহ পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশা কেটে দেশের বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে শীত, গতি ফিরছে জনজীবনে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আগামী 4 ফেব্রুয়ারি মামলার পরবর্তী কার্যদিবসেও তাকে জেরা করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সকালে রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় মামলার এদিনের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়া হাজির হতে পারেননি বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। এরপর সকাল থেকে প্রায় 3 ঘণ্টা চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে জেরা করেন তারা। পরে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত জেরা মুলতবি করেন আদালত। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় কয়েক মাস ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। মধ্যবর্তী নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে এগুচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সাভারে একটি কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এক পর্যায়ে যা আওয়ামী লীগ করে, বিএনপি করে, বিভিন্ন দল করে, সবাই কিন্তু ভাবছে ইউপি নির্বাচন নিয়ে। এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচন মধ্যবর্তী রসিকতা ছাড়া আর কিছু নেই। মীমাংসিত বিষয় নিয়ে অযথা আবার একটা নতুন বিতর্ক সৃষ্টি করার তো কোনো প্রয়োজন নেই। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম ও রিম পুনরায় নিবন্ধনের ক্ষেত্রে কেউ অর্থ আদায় করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে দেশের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। কোন রকম সিম এবং রিম রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো অর্থ দিতে হয় না, রিটেইলারকেও দিতে হয় না। এটি কিছু অসৎ রিটেইলার তাদের নিজস্ব ব্যক্তিগত ভাবে লাভবান হবার জন্য করছেন। এই বিষয়টি আমরা মোবাইল ফোন অপারেটরদের কাছে তুলে ধরেছি। আজকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে মোবাইল ফোন অপারেটররা সেটির ক্ষেত্রে ইনভেস্টিগেট করবেন এবং সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার কে ব্ল্যাকলিস্টেড করবেন এবং তার যে রিটেইলারশিপ সেটি ক্যান্সেল করা হবে। নতুন প্রজন্মই আধুনিক বাংলাদেশের নির্মাতা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজশাহীতে ৪৫তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে কথা বলেন তিনি। সকালে মুক্তিযুদ্ধ ক্রীড়া স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন ইভেন্টে ৭৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার মূল লক্ষ্য নির্ধারণ করেছি যে আমরা আমাদের নতুন প্রজন্মকে অগ্রবাহিনী শক্তি হিসেবে গড়ে তুলব, যারা এই দেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আমাদের নতুন প্রজন্মই হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়াতে এবং পরবর্তী করণীয় ঠিক করতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো বিশেষ মহড়া। সকালে মোক্তারপাড়া কালেক্টরেট স্কুল ভবন প্রাঙ্গণে এ মহড়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোনা ফায়ার সার্ভিসের টিম এর নেতৃত্ব দেয়। বেলা ১১টা ১১ মিনিটে সাইরেন বাজার সাথে সাথে শুরু হয় মহড়া। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাংলার সময় আরো থাকছে। চিকিৎসক সহ নানা সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিড়ম্বনায় রোগীরা, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশা কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। গতি ফিরেছে মানুষের দৈনন্দিন জীবনে। রাজশাহীতে কুয়াশা ও হালকা বাতাস থাকলেও সকাল 7:30টার মধ্যে আকাশে দেখা গেছে সূর্যের মুখ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে গেল কয়েকদিনের শীতের কারণে স্থবির হয়ে পড়া নগর জীবনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
এদিকে কুড়িগ্রামে কুয়াশা কেটে গেলেও উত্তর পূর্ব দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে এখনো স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মাঝে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন দরিদ্র মানুষ। নওগাঁতে ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো দমে মাঠে নেমে কাজে নেমে পড়েছেন কৃষকরা। এছাড়া চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের অন্যান্য অঞ্চলেও তীব্র শীত শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সাগরের ইলিশে চাঁদপুরের মোকাম এখন ভরপুর। প্রতিদিন মোকামে প্রায় 1000 মন ইলিশ আমদানি হচ্ছে। এই শীতে হঠাৎ করে ইলিশ আমদানিতে ব্যবসায়ীরা দারুণ খুশি। ইলিশ গবেষকদের দাবি, এই সময় ইলিশ প্রাপ্তি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা জাটকা সংরক্ষণের ইতিবাচক দিক। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশন, সবচেয়ে বড় মাছের মোকাম। এবার বর্ষা কিংবা পরবর্তী সময়ে এই মোকামটি ছিল একেবারে নিষ্প্রাণ, কিন্তু এখন ভিন্ন চিত্র। প্রতিদিনই মোকামে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলে আর সরবরাহকারীরা বলছেন সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে, যা মূল মৌসুমে ধরা পড়েনি। তাই বাজার ধরতে মাছের চালান নিয়ে ছুটে আসছেন চাঁদপুরে। দিন 15 দিনে মাছ পড়তেছে, কিন্তু এত ব্যাপক মাছ, জাইলেও খুশি, ফাটিও খুশি। এই হুনাইটা দেওয়ার পরে তো মাছ বাড়িয়ে গেছে, অনেক মাছ পাওয়া যায় আলাদা। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ সরবরাহ হচ্ছে। বরফ দিয়ে প্যাকেট করা হচ্ছে নানা আকারের ইলিশ। আকার ভেদে দরদামও ভিন্ন। এখন প্রতিদিনই বিক্রি হচ্ছে 1000 মন পর্যন্ত ইলিশ। দৈনিক মনে করেন আপনার 200-250 বাসকা মাছ এদিক থেকে পাঠাইতে আসি আমরা। 400-500 যেটা চলতেছে, এটা হচ্ছে বর্তমান বাজারে 18 হইতে 19,000 টাকা মন। আর 1 কেজির নিচে যেটা, এটা 26 হইতে 27,000 টাকা মন চলতেছে। এই দিনে সকলেই মনে করেন এক হিসাবে বেকার থাকার কথা, এখন আমরা সবাই মনে করেন না ব্যবসা বাণিজ্য করতেছি। সরকারের ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয়েছে, এমনটাই দাবি এই ইলিশ গবেষকের। মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন, এগুলির প্রেক্ষিতে একসময় জানুয়ারিতে পাওয়া যেত না, এটি এখন পাওয়া শুরু হয়েছে। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং ইটস এ গুড সাইন। 2014-15 অর্থ বছরে দেশে মোট ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন, যা তার আগের বছরের চেয়ে বর্তমানে 35,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, চাঁদপুর। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মাদ্রাসা ছাত্রদের ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার মুক্তিযোদ্ধারা ছাড়াও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গত 12 জানুয়ারি মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন বক্তারা। নতুন ভর্তি হওয়া এক ছাত্রীকে র্যাগিং দেওয়াকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়ার পাশে এক ছাত্রীকে র্যাগিং দেয় ছাত্রলীগের এক গ্রুপ। এতে ছাত্রলীগের অপর গ্রুপ বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত 2 জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার পর প্রক্টোরিয়াল কমিটি ছাত্রলীগের 2 গ্রুপকে নিয়ে সভা করে। এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ করার পরও এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। সাবরান হলে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা আছে, তৎপ্রেক্ষিতে আমরা সাবরান হলের সামনে আসি, আমাদের ফোর্স মোতায়েন করি। এখানে যেহেতু ছাত্রলীগের রাজনৈতিক গ্রুপিং আছে এবং 2টি না 3টি গ্রুপের মধ্যে সমস্যা চলছিল, আমরা কয়েকজনের নাম প্রাথমিকভাবে পেয়েছি এবং আমরা তাড়াতাড়ি তদন্ত করে পূর্ণাঙ্গ কারা কারা এর সাথে জড়িত ছিল সেটা আমরা বের করব। ক্যাম্পাসে হচ্ছে র্যাগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সুতরাং সে যেই হোক সর্বোচ্চ শাস্তি ক্যাম্পাসের আইন অনুযায়ী, ভার্সিটির আইন অনুযায়ী আমরা অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 3 দিন তল্লাশির পর সন্ধান মিলেছে চাঁদপুরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারটির। তবে এখনও নিখোঁজ রয়েছেন নারী ও শিশুসহ অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানায়, সকাল থেকে নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়। পরে বিকেলে মেঘনা নদীর মাঝ নদীতে ট্রলারটির অবস্থান শনাক্ত করে নৌবাহিনী। এ সময় উদ্বিগ্ন স্বজনরা নিখোঁজদের সন্ধানে নদীর পাড়ে ভিড় করেন। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে পণ্য বোঝাই জাহাজের ধাক্কায় ডুবে যায় MV রবিন নামের যাত্রীবাহী ট্রলারটি।
সরকারি কোনো হামজা অথবা রুস্তমের মাধ্যমে আমাদের এই জাহাজটা উঠাইলে আমরা এই মৃত্যু লাশ আমরা পাওয়ার আশা করি। ডুবে যাওয়ার ট্রলারটি শনাক্ত করা গেছে, তো আমরা এটাকে চিহ্নিত করেছি এবং উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ঠাকুরগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় 3 ঘন্টা ঢাকা ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ জানায় দুপুরে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বোর্ড বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে থাকা 5টি ভ্যান, 2টি বাইসাইকেল ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা ঠাকুরগাঁও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। মাদারীপুরে আগুনে পুড়ে ইউসুফ নামে একজনের মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার দক্ষিণ বীরঙ্গন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হবিগঞ্জ এলাকায় সেতুর কাজে দায়িত্বরত শ্রমিকরা হঠাৎ আগুনের শিখা দেখতে পায়। এ সময় তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুড়ে যায় পুরো বসতবাড়ি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং ইউসুফের লাশ উদ্ধার করে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকের যেরকম আওয়াজটা হয় না, ওরকম একটা আওয়াজ আছে। আওয়াজ আমরা কই ওরকম দুম ধরে আওয়াজ হয় করতে দেখবি এই বাড়িছে বাইছে বাড়ি এখান থেকে আলো ঘরের ভিতর এই হয়েছিল পড়ছে যে ঘরে আলো লাগছে, ঘরে আগুন লাগছে। কিভাবে যে আগুন লাগলো না লাগলো এটা কই জানা নাই। এই রাত্রে আগুন লেগে মারা গেছে। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাক চালকের শাস্তি সহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ডেইরি গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে জাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় তারা বলেন, ট্রাক চালকের অসাবধানতার জন্যই প্রাণ হারায় আবির। ঘাতক চালকদের বিচার না হওয়ায় সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেন শিক্ষক শিক্ষার্থীরা। চিকিৎসক সংকটের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বছরখানেক ধরে সরকারি এই হাসপাতালটির এক্স-রে, সিটি স্ক্যান, এনজিওগ্রাম মেশিনটি বিকল থাকায় বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীদের। অবশ্য সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাসপাতালের দায়িত্বশীলরা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নিতে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকের ঠাঁই হয় মেঝেতে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, 1958 সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি 550 শয্যা থেকে বাড়িয়ে 1200 বেডে উন্নীত করা হয় 2014 সালে। প্রতিদিন এখানে আরোগ্য লাভের আশায় ভর্তি হন প্রায় 1.5 থেকে 2,000 রোগী। এতে সীমিত চিকিৎসক দিয়ে যথাযথ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। কাল তো ছিল না ডাক্তাররা, আজকে মনে করে সকাল 10টার সময় বড় ডাক্তার ঢুকে চলো, ওই ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার কাছে যান, খালি তাড়ি লেবড়াইছে। একসঙ্গে 4-5টা রোগী এসে দাঁড়িয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে সবার একসঙ্গে দেখা তো সম্ভব হয় না। ডক্টর এবং সিস্টারের সংখ্যা যদি বাড়ে তাহলে তো অবশ্যই সুবিধা হবে। শুধু চিকিৎসক সংকট নয়, হাসপাতালটিতে বছরখানেক ধরে 2টি এক্স-রে, একটি সিটি স্ক্যান, একটি এনজিওগ্রাম ও 2টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে। ফলে রোগীদের সুচিকিৎসা দেয়াটা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন হাসপাতালের দায়িত্বশীল এ কর্মকর্তা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগাদা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই জিনিসগুলো অতি সত্বর মেরামত করে দিতে অথবা নতুন মেশিন কেনার জন্য টাকা বরাদ্দ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে ইতিপূর্বেই লিখেছি এবং তাদেরকে রিমাইন্ডারও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে 230 জন চিকিৎসক থাকলেও দরকার 790 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ। হাফসা, আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন। আপনি জানেন যে এই মাসের 31 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। তার মানে আজকের পরে আর 3টি দিন বাকি রয়েছে। এই কারণে পুরো মেলা প্রাঙ্গণে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এবং
যতটা আর 3টি দিন রয়েছে দর্শনার্থীরা কিন্তু আজকে এসে কিন্তু কেনাকাটা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন এই সময়টুকুর মধ্যেই সঠিক সদ্ব্যবহার করতে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আগের দিনগুলোতে দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন, আজকে কিন্তু তারা কেনাকাটা করছেন এবং তাদের প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী কিনে নিচ্ছেন। এছাড়া যে অভিযোগটা আমরা ইতিমধ্যে পেয়ে রয়েছি পুরো মাসটা জুড়ে আমরা কথা বলেছিলাম দর্শনার্থীদের সাথে, ক্রেতাদের সাথে, তারা বলছেন এখানকার পণ্যর মান সত্যিকার অর্থেই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মান হওয়া উচিত সে মান থেকে অনেকটা দূরে। তারা বলছেন যে এখানকার পণ্য তাদের বাসার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেসব পণ্যের মতোই। এছাড়া এখানকার বাংলাদেশের বেশ কিছু ব্র্যান্ডের সাথে কথা বলেছি, ভালো ভালো ব্র্যান্ড যারা, তারা বলছেন যে বাণিজ্য মেলা মূলত তারা বেচা বিক্রির জন্য আসেননি, তারা তাদের পণ্য সাধারণ মানুষকে দেখাতে এসেছেন, তাদের পণ্য সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে এসেছেন এবং তারা বলছেন যে সে ব্যাপারে তারা সফল। এছাড়া বেশ কিছু দোকান রয়েছে যে দোকানগুলো মূলত তারা পণ্যে সাধারণ মানুষকে দেখানোর জন্য নয় বরং বিক্রি করার জন্য এসেছেন। তারা বলছেন যে তারা সন্তুষ্ট নন, তারা বলছেন যে এবারকার বেচা বিক্রি তাদের বেশি হয়নি এবং তারা এটাও দাবি জানিয়েছে যে মেলাটা একটু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে এবারকার মেলা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। এর আগের বছরটিতে রাজনৈতিক সহিংসতার কারণে কিন্তু 10 দিন মেলাটি বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবার সে সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন। এছাড়া কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে নামকরণ তার পেছনে একটি কারণ রয়েছে যে এখানকার বিদেশি স্টলগুলোর, এটাই মূল কারণ এবং সেই বিদেশি স্টলগুলো কিন্তু বিদেশি মানসম্পন্ন পণ্য আমরা দেখতে পাইনি এবং আমরা দেখেছি যে এখানকার প্রচুর পরিমাণ স্টল রয়েছে কিন্তু সেই অনুযায়ী বিদেশি পণ্য কিনে ক্রেতারা সন্তুষ্ট নন। এছাড়া আজকের এই পুরো মেলা প্রাঙ্গণ 34 একরের মেলা প্রাঙ্গণ এখন কিন্তু সর্বোচ্চ সংখ্যক, আজকের দিনের মতো সর্বোচ্চ সংখ্যক ক্রেতা এবং দর্শনার্থী আমরা দেখতে পেয়েছি। এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ খবর। হাফসা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানালেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। দিনাজপুরের শারীরিক প্রতিবন্ধী রিতাকে নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর তাকে সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিরা। সকালে জেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও দানশীল ব্যক্তিরা বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়ায় রিতার বাড়িতে যায়। এ সময় তার হাতে ঘর তৈরির জন্য টিন তুলে দেওয়া হয়, একই সাথে পড়াশোনার জন্য এককালীন কিছু টাকাও দেয়া হয়। রিতার পড়াশোনার সব খরচ বীরগঞ্জ সমিতি বহন করবে বলে জানানো হয়। গত 9 জানুয়ারি শারীরিক প্রতিবন্ধী রিতার শিক্ষা জীবন নিয়ে প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। সময় টেলিভিশনে দেখার পর সবাই আমার প্রতি এগিয়ে আসছে বা আমি থাকবো যেখানে বা কোথায় থাকবো সেটা সবাই আমার মাথার ঠাঁই করার জন্য সবাই আমার পিছনে এগিয়ে আসছে, তাই আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। রিতা সম্পর্কে আমরা প্রথমে সময় টিভিতে তার প্রতিবেদনটি দেখি, দেখার পরে আমাদের বীরগঞ্জ সমিতি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রিতাকে যত ধরনের সহায়তা করা আমরা বীরগঞ্জ সমিতি থেকে তাকে সহায়তা করব। আমাদের গ্রামবাসী সবারই সহযোগিতা, তাদেরও সহযোগিতা, তারা যদি স্বনির্ভর হতে পারে এইভাবে আমাদের গ্রামটাও আস্তে আস্তে স্বনির্ভরের দিকে যাবে। বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাসংঘদান উৎসব। দুপুরে উপজেলার পাগলাছড়া সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান ধর্মদেশক ছিলেন বিক্রিছড়া আগাপাড়া বিহারের অধ্যক্ষ শ্রীমৎ উপং লঙ্কার্থের। তার কাছ থেকে পঞ্চশীল গ্রহণ শেষে বুদ্ধের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার, বৌদ্ধমূর্তি দান, শ্বেত ও স্বর্ণ চক্রদান করেন পুণ্যার্থীরা। অনুষ্ঠিত প্রার্থনায় জেলার 7 উপজেলার শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন। চাঁদপুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় এবারের মেলায় অংশ নিয়েছে জেলার 50টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর মহিলা কলেজে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডাক্তার দীপুমণি। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত উপকরণ নিয়ে মেলায় অংশ নিয়েছে। আগামী 30 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে তাদের মতামত, প্রতিক্রিয়া।
আজকের যাত্রায় সকালে পাবনায় পৌঁছায় সময় সংবাদের দলটি। সেখানে সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং ফলাফলের তথ্য প্রকাশের জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানান দর্শকরা। সেই সঙ্গে সরাসরি সম্প্রচারেরও প্রশংসা করেন তারা। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবেদন প্রচারেরও পরামর্শ দেন দর্শকরা। পরে বিকেলে দর্শকের কাছে অনুষ্ঠান নিয়ে সিরাজগঞ্জে পৌঁছায় সময় সংবাদ। সেখানে যমুনা নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ আরও বিস্তারিত তুলে ধরার পরামর্শ দেন সিরাজগঞ্জের দর্শকরা। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের প্রশংসাও করেন তারা। সময় চ্যানেলটা আপডেট খবরগুলো দেয়। আর বিশেষ করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে খেলার সময় যেটা হয় এটাই বেশি 2-3 ঘন্টা পর পর যেন হয়, সেটার জন্য আর বেশি ভালো লাগবে। সবকিছু লাইভ দেখতে পাই, এই জন্য অনেক বেশি ভালো লাগে। অ্যাডমিশন, সিটি প্ল্যান বা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট এগুলো সময় টেলিভিশনের মাধ্যমে আমরা আগে জানতে পারি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে মফস্বল ভিত্তিক কাজ করা দরকার। আন্তর্জাতিক পর্যায়ে আরো বিস্তৃতি করলে হয়তো আরো ভালো হতো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। এর অংশ হিসেবে বন্দর স্টেডিয়ামে তুলে ধরা হয়েছে চট্টগ্রাম বন্দরের ইতিহাস। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, হ্যাঁ, বন্দরনগরী চট্টগ্রামে যে 200 কোটি টাকা খরচ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তোলা হয়েছে, আজ তার উদ্বোধন হবে। আগামী 30 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। আর এই উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে চট্টগ্রামে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান, অর্থাৎ যেখানে আজ প্রথম দিন মূলত বন্দর ভবনের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে যে আদি যে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজগুলো আসতো তার একটি প্রদর্শনী। আমরা দেখেছি এখানে তুলে ধরা হয়েছে মূলত 1300 শতকে যে জাহাজগুলো আসতো সেই জাহাজগুলির ব্যাপারে, এবং সেই জাহাজগুলির প্রদর্শনী আজকে এখানে শুরু চলছে। আমরা দেখতে পেয়েছি যে জাহাজগুলির যে ইতিহাসটি, সেই ইতিহাসটি সুন্দরভাবে একটি চিত্রায়ন করা হয়েছে এই চট্টগ্রাম চেম্বার অব কমার্সের যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে। মূলত 1300 শতকে চট্টগ্রাম বন্দর চালু হয় বলে একটি জনশ্রুতি রয়েছে। এরপর যে প্রথম পর্যায়ে আরব ব্যবসায়ীরা রয়েছেন, মূলত আরব ব্যবসায়ীরা এখানে আসা শুরু করে। এর পরবর্তীতে আসে পর্তুগিজ এবং সর্বশেষ আসে যে ব্রিটিশরা। সে ব্রিটিশদের ঔপনিবেশিকবাদ এবং যে বন্দর কেন্দ্রিক যে আয়োজন তা পুরোপুরি ফুটে তুলে ধরা হয়েছে এই আজকের আয়োজনে। আমরা দেখেছি এখানে যে আপনি জানেন যে প্রায় 200 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তোলা হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি আগামী 30 তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এই বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসাবে আজ প্রথম দিনেই আয়োজন করা হয়েছে নৌকা প্রদর্শনী। অর্থাৎ নৌকা প্রদর্শনী বললে এটি মূলত জাহাজ প্রদর্শনী। চট্টগ্রাম বন্দরে বলা হচ্ছে প্রায় 1300 শতকে প্রথম যে জাহাজগুলি চট্টগ্রাম বন্দরে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, তারই একটি অংশ ফুটে তোলা হয়েছে। এখানে আমরা যে এখন যে জাহাজটি দেখছি সেটি মূলত একটি ব্রিটিশ জাহাজ হিসেবে চিত্রায়ন করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ ব্যবসায়ীরা যে এসেছিল এখানে ব্যবসা করার জন্য, তার চিত্রায়নটি এখানে চিত্রায়ন করে তোলা হয়েছে। আমরা দেখেছি এরকম 60টি জাহাজ তুলে ধরা হয়েছে বংশ যে পর্যায়ক্রমে, যেটি সর্বশেষ 1757 সালের আগে যে জাহাজগুলো এখানে এসেছিল তার চিত্রায়ন তুলছে চট্টগ্রাম বন্দরে। এর পাশে আমরা একটু জাহাজ দেখানোর চেষ্টা করবো যে জাহাজগুলো রয়েছে এখানে সাজানো অবস্থা। কিছুক্ষণ আগে এই জাহাজের প্রদর্শনী চলেছে। মূলত এটি একটি ব্রিটিশ জাহাজ। এরপর পরে রয়েছে যে স্প্যানিশ জাহাজ রয়েছে এবং আরবদের যে জাহাজগুলো রয়েছে তাও এখানে চিত্রায়ন করা হয়েছে। মূলত আপনি জানেন যে চিটাগং চেম্বার অব কমার্স বলছে বন্দরকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, এবং তারই অংশ হিসেবে কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যের যে প্রসার ঘটেছে এই অঞ্চলে তা ফুটিয়ে তুলে হচ্ছে এখানের মধ্যে। এছাড়া কিন্তু যে শতবর্ষে যে 100 কোটি টাকার যে এই চেম্বার ভবন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে যে বিশ্বব্যাপী পরিচিতি গড়ে তোলার জন্য কিন্তু এই 3 দিনব্যাপী এই অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছি এটিকে চিত্রায়ন করা হয়েছে ডাচ, অর্থাৎ ডাচ নাবিকরা এই জাহাজে করে, ধরনের একটি জাহাজে করে এই বন্দর এলাকায় এসেছিলেন বলে তারা জনশ্রুতি রয়েছে। এছাড়া আমরা দেখানোর চেষ্টা করবো আরো যে জাহাজগুলো রয়েছে, অর্থাৎ বন্দরের যে ইতিহাস, মূলত সেই ইতিহাসের অংশ হিসাবে কিন্তু এই জাহাজগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে। এক্ষেত্রে চট্টগ্রাম চেম্বার আজ মূলত এই অনুষ্ঠানটি শুরু করেছে, 3 দিনব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই এইসব জাহাজের প্রদর্শনী শুরু হয়েছিল। আর এই প্রদর্শনীর মধ্যেই কিন্তু চিত্রায়ন করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের ইতিহাস। এই ইতিহাসগুলি মূলত তুলে ধরা হয়েছে যে এখানে এইসব জাহাজ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য বন্দরে এসেছিল। অর্থাৎ বলা যায় একটি জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামের চেম্বার অব কমার্স যে আয়োজন করেছে সে আয়োজন এখন শুরু হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি চলছে লাইটিং। আমরা যে একটু দেখানোর চেষ্টা করি, লাইটিংটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে তারা যে লাইট শোর আয়োজন করা হয়েছে বন্দরের চেম্বারের পক্ষ থেকে। অর্থাৎ 3 দিনব্যাপী এই অনুষ্ঠান, 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে এখন শুরু হবে মূলত লেজার শো বা লাইট শো। অর্থাৎ
জাহাজ শেষ, অর্থাৎ জাহাজের 60টি, এই 60টি জাহাজের পরপরই কিন্তু এখন চলছে লেজার শো, অর্থাৎ এই চেম্বার অফ কমার্সের উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন উপলক্ষে মূলত এই বর্ণাঢ্য আয়োজন। আর এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের বন্দর স্টেডিয়াম থেকে যে চেম্বারের আয়োজন, সে আয়োজনের সর্বশেষ। সহকর্মী কমল দে জানাচ্ছিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে সেখানে যে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে সেই আয়োজনের খবর জানাচ্ছিলেন কমল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে চট্টগ্রামের 19 মসজিদে পবিত্র কোরআন শরীফ ছেড়ে জামাত শিবির, 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সংগঠন হিসেবে জামায়াতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানালেন আইনমন্ত্রী। পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি, আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেয়ার নির্দেশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম পুনরায় নিবন্ধনে অর্থ নিলে শাস্তিমূলক ব্যবস্থা, অপারেটরদের সঙ্গে বৈঠকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবং সাগরের ইলিশে ভরপুর চাঁদপুরের মোকাম, দারুণ খুশি ব্যবসায়ীরা। একে জাটকা সংরক্ষণের সুফল হিসেবে দেখছেন ইলিশ গবেষকরা। দর্শক, এই ছিল আমাদের বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বার। সঙ্গে থাকুন সময়।